ক্লাস 10-এর তাপের ঘটনার সময়ের মধ্যে একটা সেকেন্ড পার্ট সেটা হচ্ছে তরল পদার্থের আয়তন প্রসারণ। এর আগে আমরা জেনেছি কঠিন পদার্থের আয়তন প্রসারণ, এবার বলছে তরল পদার্থের আয়তন প্রসারণ। তরলের তো নিশ্চয়ই দৈর্ঘ্য প্রস্থ বা ক্ষেত্রফল বলে কিছু নেই, তরলকে যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রে আয়তন দখল করে। ধরলাম এরকম একটা ফ্লাক্সের মতো একটা পাত্রে তরলকে আমি পূর্ণ করে রেখেছি, এ দাগ পর্যন্ত তরলটা পূর্ণ আছে, এবং এই পাত্রটাকে আমি একটা তারজালির উপরে এবং একটা স্ট্যান্ডের সাহায্যে, এখানে একটা স্ট্যান্ড দিয়ে, এটা একটা স্ট্যান্ড আছে এখানে, সেই স্ট্যান্ডের উপরে আমি এই গোলতল ফ্লাক্সটাকে রাখলাম যেটার মধ্যে এ পর্যন্ত তরল পূর্ণ আছে, কোনো একটা তরল পূর্ণ আছে, আর এই পাত্রটা হচ্ছে একটা কাঁচের পাত্র। এবার যখন এই পাত্রটাকে বুনসেন বার্নার বা একটা বার্নার দিয়ে যখন গরম করা হবে, তখন তাপটা কি ডাইরেক্ট কাঁচের পাত্রে প্রবেশ করবে বা তরলের মধ্যে প্রবেশ করবে? এখানে যে তরলটা আছে সেই তরলের মধ্যে ডাইরেক্ট প্রবেশ করবে? নিশ্চয়ই প্রবেশ করবে না। কেন প্রবেশ করবে না? আগে তাপটা পাবে এই কাঁচটা বা পাত্রটা, আগে পাত্রটাকে ভেদ করে তাপ কাঁচের মধ্যে প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে এই যে পাত্রটাকে তাপ দিলে, পাত্রটা একটা কঠিন পদার্থ, তাহলে পাত্রটাকে যখন তাপ দেওয়া হলো, এখানটা একটু থিকনেস আছে, কিছুটা মোটা আছে, কিছুটা থিকনেস আছে কাঁচটা, সেই কাঁচটাকে ভেদ করে তাপটা তরলের মধ্যে প্রবেশ করবে। তো কাঁচটাকে যখন তাপটা ভেদ করবে, তখন কঠিন পদার্থ বা কাঁচটা সেটা কি হবে, তাপ গ্রহণ করে সেটা গরম হতে থাকবে এবং তার কি হবে, তার প্রসারণ ঘটবে। আমরা জানি কঠিন পদার্থের প্রসারণ ঘটে, উষ্ণতা বৃদ্ধির ফলে কঠিন পদার্থের কি হচ্ছে, এখানে প্রসারণ ঘটছে। তাহলে এই কাঁচের পাত্রটা কিছুটা এক্সপ্যান্ড করে যাবে বা কাঁচের পাত্রটা কিছুটা আয়তন বৃদ্ধি পাবে। কাঁচের পাত্রটা ধরলাম কি, এই সবুজ কালার যেটা করলাম, কাঁচের পাত্রটা আয়তন বেড়ে গেল। কাঁচের পাত্রটা যদি আয়তন বেড়ে যায়, তখনও পর্যন্ত তাপ কিন্তু তরলের মধ্যে বা ভেতরে প্রবেশ করেনি। কাঁচের পাত্রের যদি আয়তন বেড়ে যায়, তাহলে তরলটা উপরে উঠবে না, এই জায়গায় থাকবে না, নিচে নামবে। যদি এইখানটা যদি একটু ফুলে যায়, তাহলে তরলটা নিচে নেমে যাবে, তাহলে তরলটা এ থেকে একটু নিচে নেমে যাবে। ধরলাম তরলটা বি পজিশনে চলে এলো, বি পজিশন কোনটা, ধরলাম এইখানে চলে এলো, তরলটা এই পজিশনে চলে এলো, যেটা হচ্ছে বি পজিশন, কিছুটা নেমে গেল, তরলটা এ থেকে বি পর্যন্ত নেমে গেল। কেন নেমে গেল? কারণ পাত্রটা প্রসারিত হয়েছে, এখনো পর্যন্ত তরলের মধ্যে তাপটা প্রবেশ করেনি। এরপরে কি হবে, এরপরে তাপটা কাঁচকে ভেদ করে তরলের মধ্যে প্রবেশ করবে। এবার তখন তরল তাপটাকে গ্রহণ করে তরলের প্রসারণ ঘটবে। তরলের প্রসারণ কঠিনের থেকে একটু বেশি হয়, অনেকটা বেশি হয়, কঠিনের থেকে বেশি হয়। এর ফলে তরল আবার নিজে প্রসারিত হয়ে তার আয়তনটা আবার কি হবে, এই নল বরাবর যে ফিল আপ ছিল তরলটা, বি পর্যন্ত দাগে নেমে গেছে, এ পর্যন্ত ফিল আপ ছিল তরলটা, এই তরলটা এতটা পর্যন্ত ছিল প্রথমে, কিছুটা পরে কি হয়েছে, উত্তপ্ত করার ফলে বিতে নেমে গেল। এরপরে যখন তাপটা তরলটা পেলো, তরলটা আবার কি হবে, নিজে প্রসারিত হয়ে এ কে ক্রস করে একদম সি পর্যন্ত চলে যাবে, একদম বি থেকে একদম সি পর্যন্ত চলে যাবে। কেন? কারণ কঠিনের প্রসারণ হয়েছে এ থেকে বি এর জন্য, সেই প্রসারণটাকে অতিক্রম করে সে নিজের প্রসারণের জন্য বি থেকে একদম ডাইরেক্ট সি তে চলে যাবে। তাই বলতে পারি এ থেকে বি যে প্রসারণটা, সেই প্রসারণটা কার জন্য হচ্ছে, এ থেকে বি প্রসারণটা হচ্ছে পাত্রের প্রসারণের জন্য হচ্ছে, বি থেকে সি এই প্রসারণটা তরলের নিজস্ব প্রসারণের জন্য হচ্ছে। তাহলে এ বি এই প্রসারণটা হচ্ছে পাত্রের প্রসারণ, এটা পাত্রের নিজস্ব প্রসারণের জন্য হচ্ছে, পাত্রের প্রসারণ। বি থেকে সি এই প্রসারণটা হচ্ছে তরলের নিজস্ব প্রসারণ বা তরলের প্রকৃত প্রসারণ, এটাকে বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ বা নিজস্ব প্রসারণ, যেটা তার নিজের ধর্মের জন্য হচ্ছে তরলের নিজস্ব প্রসারণ বা প্রকৃত প্রসারণ। এবার যদি কেউ এই এক্সপেরিমেন্ট চলাকালীন উপস্থিত না থাকে, তাহলে সে প্রথমে কি দেখবে, এতে দেখবে ছিল দাগটা, কিছুক্ষণ পরে যদি সে ফিরে আসে, সে দেখবে সিতে গেছে, সে কিন্তু এই বিতে নেমে যাওয়াটা দেখতে পাবে না বা সেটা খেয়াল করবে না, সেটা দেখতেই পাবে না, সে লক্ষ্য করবে না, সে তো বাইরে চলে গেছে বা সে সেটা অবজার্ভ করলো না। তাহলে সেক্ষেত্রে বিতে নেমে যাওয়া এই পোর্শনটা সে লক্ষ্য করবে না। তাহলে সেক্ষেত্রে তরলটা সে লাস্ট ফাইনাল পজিশন দেখবে সিতে উঠে গেছে। তাহলে সে ছিল কোথায় দেখবে, এ তে ছিল প্রাথমিক অবস্থান, সি তে হচ্ছে অন্তিম অবস্থান। তাহলে সে দেখবে এ থেকে সি ফাইনালি তরলটা উঠেছে, সে তো বিটা খেয়াল করেনি, তাহলে এ থেকে সি তে উঠেছে। তাহলে তার কাছে এই যে তরলটার প্রসারণ ঘটলো, এটাকে বলা হচ্ছে তরলের আপাত প্রসারণ, আপাত প্রসারণ। তাহলে আমরা ছবি অনুযায়ী বলতে পারি বিসি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি, যেহেতু ছবিতেই বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এবি প্লাস এসি, তাহলে বলতে পারি তরলের প্রকৃত প্রসারণ, যেটা তরলের নিজস্ব ধর্ম, তরলের প্রকৃত প্রসারণটাই হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, যেহেতু তরল নিজে তখন প্রসারিত হচ্ছে,
পাত্র যা প্রসারিত হওয়ার একবারে হয়ে গেছে, তারপর যে প্রসারণটা হচ্ছে সেটা তরলের নিজস্ব ধর্মের জন্য হচ্ছে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু এবি মানে পাত্রের প্রসারণ প্লাস আরেকটা কি এসি, এসি মানে হচ্ছে তরলের আপাত প্রসারণ। ঠিক আছে, এবার প্রসারণ গুণাঙ্কগুলো যেমন কঠিনের ক্ষেত্রে ছিল প্রসারণ গুণাঙ্ক, এবার তরলের ক্ষেত্রে সেরকমই প্রসারণ গুণাঙ্ক থাকবে। প্রসারণ গুণাঙ্ক বলতে কি বলি? এবার প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আগে যেমন কঠিনের ক্ষেত্রে বলছিলাম যে কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক প্রাথমিক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে বলা হয় কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একক প্রাথমিক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে বলছিলাম আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক একইভাবে তরল পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক প্রাথমিক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক একইভাবে তরলের একক প্রাথমিক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কে আমাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্কে গামা আর, আর ফর রিয়েল, গামা আর দিয়ে প্রকাশ করি। তাহলে গামা আর ইজ ইকুয়াল টু, যদি ধরে নিই ফাইনাল প্রকৃত আয়তন হচ্ছে V2, প্রাথমিক আয়তন হচ্ছে V1, ডিভাইড বাই V1 প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি T2 - T1। গামা এ মানে অ্যাপারেন্ট, এ ফর অ্যাপারেন্ট মানে আপাত প্রসারণ গুণাঙ্ক, এ ফর অ্যাপারেন্ট, আর ফর রিয়েল। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এটা, আপাত প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু ধরলাম আপাত আয়তন মানে ফাইনাল যে আপাত আয়তন হলো সেটা হলো V2 ড্যাশ মাইনাস এটা হলো V1 হচ্ছে প্রাথমিক আয়তন, ডিভাইড বাই V1 ইনটু T2 - T1। গামা জি, গামা জি বলতে এখানে আমি পাত্রটাকে কাঁচের পাত্র ধরে নিয়েছি, ওই জন্য গ্লাস ধরছি। তাহলে গামা জি ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, যেটা কঠিনের প্রসারণ গুণাঙ্ক ছিল, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক কি হবে? এই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে যেমন প্রসারণগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ গুণাঙ্ক, সেরকম এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এই তিনটের মধ্যে এটা হচ্ছে সম্পর্ক। তাহলে বলতে পারি গামা আর যেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা সবসময় বড় হবে কার থেকে? গামা এ মানে আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে বড় হবে। যেহেতু আপাত প্রসারণটা বড়, এটা হচ্ছে আপাত প্রসারণ, এ সেটা হচ্ছে আপাত প্রসারণ। আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ থেকে মানে বেশির থেকে যেহেতু ছোট হচ্ছে, তাই আপাত প্রসারণ গুণাঙ্কটাও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থেকে ছোট হবে। ঠিক আছে, এবার তরলের যে প্রসারণ দুরকম টাইপের যে প্রসারণ পেলাম তার মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম? তরলের নিজস্ব ধর্ম হচ্ছে তরলের প্রকৃত প্রসারণটা বা প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। এবার যেটা গ্যাসের জন্য, গ্যাসের ক্ষেত্রে কিরকম হবে? একবার গ্যাসের ক্ষেত্রে, গ্যাসে তো শুধু গ্যাসেরও তাই, গ্যাসের শুধু আয়তন আছে। এবার একটা বেলুনের মধ্যে যদি গ্যাসটাকে আমরা উত্তপ্ত করি, তাহলে বেলুনের মধ্যে থাকা গ্যাসটাকে যদি উত্তপ্ত করি তাহলে বেলুনের ভেতরে গ্যাসটা, বেলুনটা এক্সপ্যান্ডও করতে পারে মানে আয়তন বৃদ্ধিও হতে পারে। আবার বেলুনের ভেতরে যদি শক্ত বেলুন হয়, ইলাস্টিসিটি কম থাকে, তাহলে বেলুনটা একটু কিছুটা বাধাও দিতে পারে। তাহলে বেলুনের ভেতরে থাকা গ্যাসটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেই গ্যাসটার একই সঙ্গে চাপও বৃদ্ধি হয় আবার আয়তনও বৃদ্ধি হয়। কিন্তু যদি খুবই ইলাস্টিক বেলুন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার আয়তনটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে এবং তার চাপটা একই থাকবে, ভেতরে থাকা যে গ্যাসটা বা বায়ুটা তার চাপ একই থাকবে। কিন্তু যদি একটা বদ্ধ পাত্র, যেমন আমি ধরে নিচ্ছি কাঠের একটা বক্সের মধ্যে, কাঠের বক্সের মধ্যে রাখা যদি বায়ুটাকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে সেই উত্তপ্ত হতে থাকা বায়ুটার আয়তন তো বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই, আয়তন তো যা ছিল তাই থাকবে। কিন্তু উষ্ণতা বা তাপ আমি বাইরে থেকে ভেতরে প্রবেশ করছি, তাহলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে। অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পেলে অণুগুলো বেশি বেগে ছোটাছুটি করবে এবং তারা বেশি বেগে দেয়ালে ধাক্কা মারবে, ফলে অণুগুলোর গতিশক্তি বাড়ার ফলে চাপ বৃদ্ধি পাবে। এর ফলে গ্যাসের চাপ বাড়বে কিন্তু আয়তন বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এটাই হচ্ছে না বেলুনের ক্ষেত্রে। একটা ইলাস্টিক বেলুন বা খুবই সফট বেলুনের ক্ষেত্রে কি হবে? সেটাকে যদি তাপ দিই, বেলুনের ভেতরে থাকা যে বায়ুটা তাকে যদি তাপ সাপ্লাই করি বাইরে থেকে, সেই তাপের প্রভাবে
বেলুনটার অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, মানে বেলুনের ভেতরে যে গ্যাসটা আছে তার অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে। কিন্তু গতিশক্তি বৃদ্ধি পেলেও যেহেতু বেলুনটা তাপ প্রয়োগের ফলে বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে, কাঠের বক্সটা তো সুযোগ নেই, কাঠের বক্সটা তো রিজিড বা শক্ত, বেলুনটা বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে, তাহলে বেলুনটা কি হবে, নিজেকে একটু এক্সপ্যান্ড করে নেবে, ফলে অণুগুলো ছোটাছুটি করার জায়গা পাবে। এর ফলে চাপটা একই থাকবে, আয়তন বৃদ্ধি পেলে চাপ একই থাকবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে দু রকমের ওজনের প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়, একটা হচ্ছে চাপ গুণাঙ্ক আর একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। গ্যাসের চাপ গুণাঙ্ক বলতে যে ক্ষেত্রে গ্যাসের চাপটা পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তনটা ফিক্সড আছে, যেটা ওই কাঠের বক্সের রিজিড বক্সের মধ্যে, সেক্ষেত্রে কি হচ্ছে, কাঠের বক্সের ভিতরে যে গ্যাসটা আছে সেই গ্যাসটার আয়তনটা স্থির আছে, তাহলে ভিটা স্থির। কিন্তু গ্যাসের অণুগুলোকে তাপ দিলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়ার ফলে গ্যাসের অণুগুলোর চাপ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে চাপের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি চাপ গুণাঙ্ক। তাহলে কনস্ট্যান্ট ভলিউমে মানে আয়তন যখন ধ্রুবক আছে। তো চাপ গুণাঙ্ক বলতে আমরা কি বুঝি, ধরলাম যে 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের চাপ হচ্ছে P0, T ডিগ্রি উষ্ণতায় যাওয়ার ফলে গ্যাসটার চাপটা হয়েছে PT, উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে গ্যাসের চাপ গুণাঙ্ক যেটা এক কনস্ট্যান্ট ভলিউমে হয়, কনস্ট্যান্ট আয়তনে হয়, তাহলে সেটা হচ্ছে PT মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু T। মানে এই সংজ্ঞা যদি বলতে বলি তাহলে বলতে পারি যে একক প্রাথমিক চাপে আয়তন স্থির রেখে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন স্থির রেখে একক প্রাথমিক চাপে বা 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের চাপে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ চাপের বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় কি চাপ গুণাঙ্ক। তাহলে মাল্টিপ্লাই করলে আমরা কি বলতে পারি, PT ইজিক্যাল টু, গুণ করে একদিকে নিয়ে গেলে PT ইজিক্যাল টু P0 ইন্টু 1 প্লাস গামা V ইন্টু T। তাহলে এটা একটা সম্পর্ক। এরপর চাপ গুণাঙ্কের পর হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, যে ক্ষেত্রে বেলুনটার ক্ষেত্রে হচ্ছে, যে ক্ষেত্রে আয়তনটা পরিবর্তন হচ্ছে, যে গুণাঙ্ক বলবো সেটা পরিবর্তন হচ্ছে আয়তন গুণাঙ্ক, কিন্তু প্রেসারটা কনস্ট্যান্ট। আয়তন গুণাঙ্ক যখন আয়তন পরিবর্তন হচ্ছে কিন্তু চাপটা ধ্রুবক, সেক্ষেত্রে কি হচ্ছে, গ্যাসটার প্রাথমিক আয়তন ছিল সাপোজ 0 ডিগ্রি উষ্ণতায় হচ্ছে V0, গ্যাসটার T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে T ডিগ্রিতে গিয়ে তার আয়তন হচ্ছে VT। তাহলে সেক্ষেত্রে গামা P বলবো আয়তনের পরিবর্তন মানে VT মাইনাস V0 ডিভাইড বাই 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ বলতে পারি নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে বা 0 ডিগ্রি থেকে, প্রতি ডিগ্রি বলবো না, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে 0 ডিগ্রি উষ্ণতায় যে পরিমাণ আয়তনের বৃদ্ধি ঘটে তাকে বলা হয় কি আয়তন গুণাঙ্ক। তাহলে এটা কিন্তু কম্পালসারি 0 ডিগ্রিতে বলতে হবে, এবং এই টিটা হচ্ছে 1 ডিগ্রি, প্রতি ডিগ্রি কথাটা আসবে না, 1 ডিগ্রির জন্য। তাহলে 0 থেকে 1 ডিগ্রি বাড়াচ্ছে, 0 ডিগ্রি ছিল 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে নিয়ে যাচ্ছে, তাহলে সেটা বলবো কি গামা P। তাহলে এই ইকুয়েশন থেকে VT ইজিক্যাল টু বলতে পারি V0 ইন্টু 1 প্লাস গামা P ইন্টু T। এবার আমাদের চার্লসের সূত্র অনুযায়ী, এটা চার্লসের সূত্র থেকে আমরা এই গামা P আর গামা V এর ভ্যালুগুলো বলতে পারি। এটা হচ্ছে রেনল্ডস চাপের সূত্র থেকে পেয়ে যাব, এটা চার্লসের সূত্র থেকে পেয়ে যাব গামা P আর গামা V এর যে ভ্যালুগুলো হবে। তো আমরা চার্লসের সূত্র অনুযায়ী, যেটা চার্লসের সূত্রের যেটা সেলসিয়াস স্কেলের যে ফর্মুলা ছিল, যে কি ছিল ফর্মুলাটা, যে বা তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা তার স্টেটমেন্টটা ছিল যেটাই, যে কোনো গ্যাসের স্থির ভরের কোনো গ্যাসের যদি তার আমরা চাপটাকে স্থির রাখি এবং উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে গ্যাসটার উষ্ণতা প্রতি ডিগ্রি বৃদ্ধির ফলে গ্যাসটার আয়তন তার 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হারে বৃদ্ধি পায়। অর্থাৎ T ডিগ্রি উষ্ণতায় আয়তন যদি হয় VT ইজিক্যাল টু হবে V0 ইন্টু 1 প্লাস T বাই 273। তাহলে দেখো এইখানে এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করি, তাহলে এখানে VT, এখানে VT, এখানে V0, এখানে V0, 1 প্লাস এখানে আছে গামা P, এখানে আছে 1 বাই 273, এখানেও T আছে, এখানেও T আছে। তাহলে বলতে পারি এখানে কি গামা P ইজিক্যাল টু হচ্ছে 1 বাই 273, এককটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক একইভাবে রেনল্ডস চাপের সূত্রতে যেটা ছিল PT ইজিক্যাল টু P0 ইন্টু 1 প্লাস T বাই 273, এটা স্টেটমেন্টটা ছিল যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনকে স্থির রেখে গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করার জন্য বা প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য ওই গ্যাসটির 0 ডিগ্রি উষ্ণতায় যে চাপ, সেই চাপের 1/273 অংশ হারে গ্যাসটির চাপ বৃদ্ধি পায়। তাহলে সেই ফর্মুলা থেকেও বলতে পারি কম্প্যারিজন করলে গামা V এর ভ্যালু হচ্ছে 1/273।
পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে গামা পি আর গামা ভি এই দুটোর ভ্যালু কিন্তু সেম হচ্ছে। এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক। আমরা তো বললাম উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ সবারই প্রসারণ হয়। তো তরল পদার্থের মধ্যে জল একটা তরল, জল কিন্তু অন্য সব তরলের মতন একইভাবে প্রসারিত হয় না, বা তার জলের প্রসারণটা একই রকমই হয় না। অন্য সমস্ত তরল যখন 0 ডিগ্রি থেকে আমরা তাদের উষ্ণতা বৃদ্ধি করব, তখন তাদের আয়তন যে কোনো অবস্থাতেই আমরা যখনই তাদেরকে গরম করব, তখন সেটার আয়তন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, আয়তন বৃদ্ধি পাবে। ভর যদি একই থাকে আর ক্রমাগত যদি তাদের আয়তন বৃদ্ধি পেতে থাকে, তাহলে তার ঘনত্ব কি হবে? কমতে থাকবে। কিন্তু জলের ক্ষেত্রে একটা অ্যানোমালিটি বা ব্যতিক্রম দেখা যায়। কিরকম ব্যতিক্রম? এটা দেখা যায় অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই এই ব্যতিক্রমটা দেখা যায়। এরপরে কিন্তু বাকি সমস্ত তরলের মতনই জল বিহেভিয়ার বা জলের বিহেভিয়ার। 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলকে যখন গরম করা হয়, নর্মালি অন্য তরল হলে কি হতো, 0 থেকে যত গরম করতাম সেটা তত কি হতো? ফুলে উঠতো, বা জলটা বা তরলটা কি হতো? আয়তন বৃদ্ধি পেত। কিন্তু জলের ক্ষেত্রে সেটা হয় না। জলের আয়তন 0 ডিগ্রিতে হয় কি? বেশি হয়, আর 4 ডিগ্রিতে গিয়ে আয়তনটা কমে যায়। অর্থাৎ জল 0 থেকে যখন 4 ডিগ্রিতে জলকে গরম করা হচ্ছে, তখন জলের আয়তন ধীরে ধীরে কমতে থাকে। তাহলে জলের আয়তন ধীরে ধীরে কমবে। 4 ডিগ্রিতে গিয়ে জলের আয়তন সর্বোচ্চ মানে সবচেয়ে ছোট হয়ে যায় জলটা। এরপর 4 ডিগ্রির পরে যখন জলের উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে, তখন কিন্তু জল বাকি অন্যান্য সব তরলের মতনই একইভাবে জলেরও আয়তনের প্রসারণ ঘটে। তাহলে আমি যদি একটা গ্রাফ প্লট করি, একদিকে যদি আমি উষ্ণতা প্লট করি, টেম্পারেচার, আর একদিকে যদি আমি আয়তন প্লট করি, তাহলে 0 ডিগ্রি উষ্ণতাতে আয়তনটা সাপোজ এখানে ধরলাম এটা, এরপর 4 ডিগ্রি, এটা 0 1 2 3 4 5 6 এরকম ভাবে চলবে, 1 2 3 4 5 6 7 এগুলো ডিগ্রি সেলসিয়াসে। তাহলে আয়তন 0 ডিগ্রিতে বেশি থাকে, তারপর কি বললাম 4 ডিগ্রিতে কমে যায়, তাহলে আয়তনটা কমে গেল 4 ডিগ্রিতে। 4 ডিগ্রিতে কমে গেল। 4 ডিগ্রির পরে যখন জলটাকে গরম করা হচ্ছে, তখন জলটা আবার কি হয়ে যায়? আয়তনটা আবার বৃদ্ধি পেতে থাকে, এবং 8 ডিগ্রির আয়তন এবং 0 ডিগ্রির আয়তন এই দুটো সমান হয়ে যায়। 8 ডিগ্রিতে যে আয়তন থাকে আর 0 ডিগ্রিতে আয়তন এই দুটো সমান হয়ে যায়। এরপর কিন্তু জলের আয়তন ক্রমাগত, জল আয়তন এদিকটা এই অক্ষটা হচ্ছে আয়তন, তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু 0 থেকে 4 এই জায়গাটা দেখো তোমরা, 0 থেকে 4 উষ্ণতা বাড়ছে, এদিকে গ্রাফটা নিচে নামছে, অর্থাৎ আয়তন কমে যাচ্ছে। এটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবং এই ব্যতিক্রান্ত প্রসারণ, তাহলে এবার একই পরিমাণ জল নিলে যদি বলি 4 ডিগ্রির জল না 0 ডিগ্রির জল, কোনটা বেশি ঘন জল? যার আয়তন কম হবে সেটা বেশি ঘন জল। কারণ আমরা জানি ভর ইজিক্যাল টু আয়তন ইন্টু ঘনত্ব, বা ঘনত্ব ইজিক্যাল টু বলতে পারি ভর বাই আয়তন। তাহলে একই পরিমাণ জল ছিল, সেই জলটার ভর একই রয়েছে, অথচ আয়তনটা কি হচ্ছে? ক্রমাগত কমতে থাকছে। তাহলে আয়তন কমলে ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে জলের ঘনত্ব 4 ডিগ্রিতে হয় সর্বাধিক, এবং এই 4 ডিগ্রিতে জলের ঘনত্ব যে সর্বাধিক ভ্যালু, সেটা হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। এটা হচ্ছে 4 ডিগ্রিতে জলের ঘনত্ব। এটা হচ্ছে সিজিএস ইউনিটে। তাহলে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব, যে ঘনত্বের মানটা 4 ডিগ্রিতে হয় সর্বাধিক। এবার এই 1 গ্রাম পার সেমি কিউবটাকে যদি আমি এসআই করি, তাহলে এসআই করলে হবে মানে 1 সেমি কিউবের একটা ছোট কিউব নিলে বা একটা ঘনক নিলে তার ভর হবে 1 গ্রাম। সেটা যদি এসআই ইউনিটে করতে হয়, তাহলে এসআই ভরের একক কি? কেজি, আর এই আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে এটা হবে 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে। তাহলে এসআই জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর সিজিএস এ হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। এবার শীত প্রধান দেশে এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণের কি প্রভাব লক্ষ্য করা যায়? সেখানের জলাশয়ে যে সমস্ত জীব থাকে, সেই সমস্ত জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রভাবের কি প্রভাব লক্ষ্য করা যায়? ধরো তোমরা আন্টার্কটিকা বা যে সমস্ত জায়গাতে প্রচন্ড ঠান্ডা থাকে, ধরো যেই সূর্যাস্ত হয়ে গেছে, বাইরের টেম্পারেচার -27 ডিগ্রি সেলসিয়াস,
তাহলে -27°C জল জমে যাবে। তাহলে পুকুর বা জলাশয়, সেই সমস্ত জায়গায় যে পুকুর বা জলাশয় আছে, সেই জলাশয়ের মধ্যে যে সমস্ত মাছ আছে বা যে সমস্ত প্রাণীরা আছে, তারা কি জলের মধ্যে চাপা পড়ে শক্ত হয়ে মরে যাবে? সেটা হয় না। দেখো, একটা পুকুর বা জলাশয় আছে, সেই পুকুর বা জলাশয়ে যে জলটা আছে, যখনই সূর্যাস্ত হলো ঠান্ডা হতে থাকবে। তো ঠান্ডা হতে থাকলে আস্তে আস্তে সূর্য যখন ছিল তখন দিনের বেলার টেম্পারেচার সাপোজ ছিল ধরো 10°C। আস্তে আস্তে যখনই সূর্যাস্ত হয়ে গেল, যখন 0°C চলে এলো, সারাউন্ডিংটা মানে পরিবেশটা যখন 0°তে চলে এলো, তখন 0°তে আসার পর জল থেকে, জলটা যেটা দিনের বেলা গরম ছিল সেখান থেকে তাপ কি হবে, পরিবেশে বেরিয়ে যাবে। তাহলে জলটাও ঠান্ডা হতে থাকবে। তাহলে পরিবেশের যখন টেম্পারেচার 0°, তখন জলের টেম্পারেচার 0°। এবার 0° জল হলো। 0° জল হওয়ার আগে পরিবেশের টেম্পারেচার তো 10°, আগে তো এটা 4° বা 5°তে আসবে। 10, তারপর 8, তারপর 7, তারপর 5, তারপর 4 আসবে। এবার যে 4°তে এলো, 4°তে যখন পরিবেশের টেম্পারেচার এলো, জলেরও টেম্পারেচার 4°তে এসছে। এখানে যে জলটা আছে সেই জলেরও টেম্পারেচার 4°তে এসছে। এবার 4°র জলটা কি বললাম, সবচেয়ে ঘন জল বা সবচেয়ে ভারী জল, যেন তার ঘনত্বটা সবচেয়ে বেশি হয়। তাহলে যে বস্তুর ঘনত্ব যত বেশি হবে সেটা তত ভারী হয়। তাহলে 4°র জলটা, যেটা সবচেয়ে ভারী জল, সেই জলটা কি হবে, সেটা একদম ভারী যেহেতু, তাই জলদেশে মানে জলাশয়ের একদম তলদেশে 4°র জলটা নিচে চলে আসবে, ভারী বলে একদম নিচে চলে আসবে। এরপরে কি হবে, 4° পর সারাউন্ডিং এর টেম্পারেচার যখন 3° হবে, তখন 3° হলো, 3°র জলটা নিশ্চয়ই 4°র থেকে একটু হালকা জল, কারণ জলের ঘনত্ব 4°তে সবচেয়ে বেশি, তারপর 3°। তাহলে এখানটাতে আসবে 3°র জলটা, তারপর আসবে 2°C জলটা, তারপর আসবে 1°C জলটা, তারপর আসবে 0°C জলটা। 0°C জলের উপরে ভাসবে বরফ। কত ডিগ্রি? 0°C বরফটা ভাসবে, কারণ বরফ হচ্ছে জলের থেকে হালকা। এরপর যেই বরফ জমে গেল, বরফ তো তাপের কুপরিবাহী পদার্থ সহজে, বা জলতাপের কুপরিবাহী পদার্থ, ফলে সারাউন্ডিং এর টেম্পারেচার ধরো রাত্রেবেলা 10টার সময় -27°C হয়ে গেছে, কিন্তু যেহেতু বরফ তাপের কুপরিবাহী পদার্থ, তাই নিচের থেকে তাপ বরফ ভেদ করে পরিবেশে রেডিয়েট হবে না বা বিকিরিত হবে না। ফলে এই যে জলাশয়ের তলদেশের উষ্ণতা 4°C সেটা রয়ে গেল। তাহলে এই 4°C কিন্তু আর কমবে না, যেহেতু এটা সবচেয়ে ভারী জল, এটা সবচেয়ে নিচে থেমে গেছে, আর কিন্তু নড়াচড়া করে উপরে উঠবে না। এর ফলে এইখানে আমরা কি হতে পারে, এইখানে মাছ বা অন্যান্য জলচর প্রাণীগুলো এই জলাশয়ের তলদেশে নিচে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। তারা এমনভাবে অ্যাডপ্ট করে নেয় যে 4°তে তারা থাকার মতো নিজেকে অ্যাডপ্ট করে নেয়। এইভাবে জলের ব্যতিক্রান্ত প্রসারণকে কাজে লাগিয়ে শীতপ্রধান দেশে জলচর প্রাণীগুলো বেঁচে থাকতে পারে। এবার কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন, তার অবস্থাগুলো মানে স্থির পূর্বাবস্থা, স্থিরাবস্থা, এটা কি মিন করে। ধরলাম এটা একটা উনুন, যার টেম্পারেচার হচ্ছে সাপোজ 700°C, কোনো মুহূর্তে তার টেম্পারেচার হচ্ছে 700°C। এবার সেই উনুনের সঙ্গে যদি একটা লোহার দণ্ডকে যদি অ্যাটাচ করে রাখা হয়, তাহলে লোহার দণ্ডটা প্রথম আমি যখন অ্যাটাচ করলাম, তখন কি হবে, উনুন থেকে তাপ লোহার মধ্যে প্রবেশ করবে, এবং লোহার মধ্যে দিয়ে তাপটা যখনই প্রবেশ করলো, প্রত্যেকটা লেয়ারকে যদি আমরা ভাবি, এক একটা লেয়ার, ছোট ছোট লেয়ার ভাবি, যদি আমরা এক একটা অংশ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা একটা অংশ ধরি, তাহলে এটা যদি এ লেয়ার হয়, এটা যদি বি লেয়ার, এটা যদি সি, এটা যদি ডি লেয়ার হয়, তাহলে প্রত্যেকটা লেয়ার কি হবে, উনুন থেকে, আগের লেয়ার থেকে, উনুনের কাছাকাছি লেয়ার থেকে তাপ গ্রহণ করবে। সেই তাপের কিছুটা অংশ সে নিজের উষ্ণতা বৃদ্ধি ঘটাবে, কিছুটা অংশ পরিবেশে বিকিরণ করবে, আর বাকি অংশ তাপটা পরের লেয়ারকে বা দূরের লেয়ারকে, উনুনের থেকে দূরে থাকা লেয়ারকে ট্রান্সফার করবে। তাহলে বি এর থেকে যে তাপটা পেলো, সেই তাপের কিছু অংশ আবার নিজের উষ্ণতা বৃদ্ধিতে কাজে লাগালো, মানে কিছুটা হিট অ্যাবজর্ব করলো, কিছুটা হিটকে সে পরিবেশে রেডিয়েট করে দিল, তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা দিয়ে পরিবেশে রেডিয়েট করে দিল। বাকি তাপটা সে পরের লেয়ারে অর্থাৎ সি লেয়ারে ট্রান্সফার করলো। সি লেয়ার আবার বি থেকে যেটুকু তাপ পেয়েছিল সেইটুকু তাপ নিজের উষ্ণতা বৃদ্ধিতে কাজে লাগালো, কিছুটা অংশ তাপকে সে পরিবেশে রেডিয়েট করলো, কিছুটা অংশ তাপ আবার পরের লেয়ার ডিতে পাঠালো। এইভাবে এই যে প্রত্যেকটা লেয়ারের উষ্ণতা বৃদ্ধি এখন চলছে, এখনো পর্যন্ত স্টেডি স্টেটে আসেনি, প্রত্যেকটা লেয়ার নিজের উষ্ণতা বৃদ্ধি ঘটাচ্ছে এবং বাকি তাপটা পরের লেয়ারে ট্রান্সফার করে দিচ্ছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে স্থির পূর্বাবস্থা। এখনো পর্যন্ত প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার এখনো পর্যন্ত পার্টিকুলার ফিক্সড জায়গাতে আসেনি, তাই এই অবস্থাটাকে বলা হচ্ছে স্থির পূর্বাবস্থা। এবার এরকম ঘটনা কতক্ষণ চলবে? উনুনের সঙ্গে লাগিয়ে রাখলে 24 ঘন্টা রাখলে কি এরকমই হয়ে যাবে? না, হবে না। দেখা যাবে কি
কিছুক্ষণ পর, হয়তো সেটা 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখা যাবে প্রত্যেকটা লেয়ার একটা নির্দিষ্ট টেম্পারেচারে বা উষ্ণতায় এসে গেছে এবং তারপর তার উষ্ণতা বৃদ্ধি ঘটছে না। ধরলাম এটা 700 ডিগ্রি যদি হয়, তাহলে এটা হতে পারে 600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে যে তাপটা পেলো, সেই তাপটার কিছুটা অংশ সে পরিবেশে রেডিয়েট করলো, কিছুটা অংশ পরের লেয়ারে অর্থাৎ বিতে ট্রান্সফার করে দিল। নিজে কিন্তু কোনো আর তাপ শোষণ করলো না, অর্থাৎ নিজে কোনো উষ্ণতা বৃদ্ধি ঘটলো না। যেহেতু আমরা শোষিত বা বর্জিত তাপ আমরা জানি H=mst, তাহলে এক্ষেত্রে সে কোনো তাপ শোষণ করলো না। এবার যে তাপটা সে পরের লেয়ারে পাঠিয়ে দিল, সেই তাপটা বি আবার কি করলো, সেও নিজস্ব কোনো তাপ শোষণ করলো না, যেটুকু পেয়েছিল তার কিছুটা অংশ পরিবেশে রেডিয়েট করলো, বাকিটা সিতে পাঠিয়ে দিল। ধরলাম এর একটা ফিক্সড টেম্পারেচার যেটা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস, এর হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস, এর হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস, ফর এক্সাম্পল বলছি। তাহলে প্রত্যেকটা লেয়ার একটা পার্টিকুলার ফিক্সড টেম্পারেচারে চলে আসছে, এরপর তাদের আর উষ্ণতা বৃদ্ধি ঘটছে না। এই অবস্থাটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট বা স্থিরাবস্থা। এটা হচ্ছে তাপ পরিবহনের স্থির পূর্বাবস্থা এবং স্থিরাবস্থা।